दुनिया मांगे अपनी मुरादे मैं तो मांगू साजन, रहे सलामत मेरा सजना और सजना का आंगन, इसके सिवा दिल रब से कुछ भी चाहे ना, ये पगला है समझाने से समझे ना। वेलकम टू टॉक झाल मिष्टी विद इप्सिता। আর আমি ইপ্সিতা, এখানে নো গালাগালি, নো কিস্তি, অনলি মস্তি। তো আজকের ভিডিও শুরুতে ইন্ট্রোডাকশন এই গানটা কেন গাইলাম, অনেকগুলো কারণ আছে। তার মধ্যে একটা কারণ বলি, সবার আগে যে কারণটা খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে গিয়ে আমাদের সুপার বদদি এই গানটা তার ব্লগের মধ্যে এমনভাবে গেয়েছে করে, মানে আমার তো আর কি কানের মধ্যে মোটামুটি রীতিমতো অ্যাসিড চলে গেছে। তো সেই আমার মতো আর যার যার কানের মধ্যে অ্যাসিড চলে গেছে তাদের ওই অ্যাসিডের এফেক্টটা আমি সরিয়ে দেওয়ার জন্য গানটা প্রপারলি আর কি গাওয়ার চেষ্টা করলাম। তো যাই হোক, আরও অনেকটা কারণ আছে। যেমন এই গানটা প্রত্যেকটা মানে ওয়াইফ বা হাজব্যান্ড তার বউয়ের জন্য গাইবে, যে কি দুনিয়া মাঙ্গে আপনি মুরাদে। দুনিয়ার নানান কিছু চাইতেই পারে, কিন্তু আমি কি চাই? আমি শুধু চাই আমার সাজান, মানে আমার যে ভালোবাসার মানুষ আছে, সে আমার হাজব্যান্ড হোক বা উড বি হাজব্যান্ড হোক, আমার সাজান সে যেন ঠিক থাকে, আর তার ঘর পরিবার সমস্ত কিছু যেন ঠিক থাকে, ব্যাস এইটুকুই চাই। আর আমার কিছু চাই না, নিজের জন্য আমার কিছু চাই না। বাট এই গানটা এই টিন আর তার এই ফোকলা, মানে গামলার ফোকলার জন্য গেয়ে প্রথমেই পুরো কি বলবো আর কি, মানে এই গানের মাকে মাসিমা বলে দিয়েছে আমাদের বদদি। তো ফোকলা এই গানটা যদি গায় কিরকম গাইবে, মানে ধরুন আসল গানটা দুনিয়া মাঙ্গে আপনি মুরাদে, তো ফোকলা গাইবে দুনিয়া মাঙ্গে আপনি বিবি मैं तो मांगू दूसरे की। ওর সবসময় দুসরের বিবি, দুসরের জিনিস, অন্যের জামা, অন্যের প্যান্ট, অন্যের জাঙ্গিয়া, অন্যের টুথব্রাশ, এইগুলো ওর দরকার। তো সেই জন্য ওর জন্য গানটা যদি গাইতে হতো তাহলে এরকমভাবেই গাইতে হতো। আর ওর জন্য মানে এই তিন গামলার ফোকলার জন্য ওনার যে সুরটা একদম অ্যাপ্রোপ্রিয়েট, মানে গলার মধ্যে মনে ভাইব্রেটার নিয়ে মাঙ্গে না 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 না, তো এই হচ্ছে ব্যাপার। তো যাই হোক, চলে আসি এখন ভিডিওটা কি নিয়ে হচ্ছে। বদদিকে তো অনেক ফুটেজ দিলাম, আজকে আরও দেবো ফুটেজের সাথে আচ্ছা করে ডোজও দেবো। তো যাই হোক, কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের নিয়ে অনেক কথা। হ্যাঁ, কন্ট্রোভার্সি ক্রিয়েটার। তো যাই হোক, ওনার ফেভারিট কন্ট্রোভার্সি ক্রিয়েটার যার জন্য আর কি, যার পায়ের তলায় পড়ে থাকতো, সে তো ভিডিওর মধ্যে বলেছে যে ফোন করেছিল। আর শুনেছি নাকি বদ্দিরও ভুলা। তো বদ্দির তো অ্যাকচুয়ালি অনেক কিছুই ভুলা, ভুলেই গেছে। নিজেই বারবার করে বলেছে যে এখন বলছে কন্ট্রোভার্সি ক্রিয়েটার কিছু না হলে তাহলে চোপার আজকে সংসারটা ভাঙতো না। এদিকে নিজেই বলেছে চোপার ওই বাড়িতে ফিরবে না, প্রদীপের জীবনটা অন্ধকার। উনি এখন বলছে যে এই কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা তো অনেক কিছু জানে, হ্যাঁ, সব আগে নিজে থেকেই জেনে যায়। তো উনি যে নিজেই যে আগের থেকে এরকমভাবে প্রেডিকশন করে দিতে পারে, তো আগে নিজেরটা দেখুক। কোনো সোর্স আছে, কোনো সোর্স আছে, দুভাবে আবার বলে রেখে, একবার বললেন যে হ্যাঁ যেতে পারে, আবার বলে না যেতে নাও পারে, মানে যেটাই হবে সেটাই, চিটবি মেরি পাটবি মেরি। তো যাই হোক, চলে আসি এবার চোপার ভিডিওর মধ্যে। তো চোপার ভিডিওর জন্য মানে শুরু করার আগে চোপার বদ্দিকে একটু দিলাম, তার কারণ চোপা দেখলাম বদ্দি যেরকম বলেছে সেরকম করে ব্রাশ নিয়ে শুরু করেছে। অ্যাকচুয়ালি বদ্দি মুখে বলেছে যে তুমি ভিডিওগুলো ব্লগগুলো এমনভাবেই করো যাতে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা একটু আনন্দে থাকে, তারা বেশি কিছু তোমাকে বলতে না পারে। হ্যাঁ, এই যে সেই জন্য আমি যে উল্লেখ করেছিলাম যে দেখবেন ভালো করে, যখন ও ওই বাপের বাড়ি থেকে শুরু করে ব্লগ, তখন কিন্তু ওর হাতে ব্রাশ থাকে, ব্যাস সেই জিনিসটাই চোপা ক্যাচ করে নিয়েছে, মানে আমাদের গামলা ক্যাচ করে নিয়ে ব্লগ শুরু করলো। সেখানে দেখালো যে হাতে ব্রাশ, মানে এপাশ থেকে এপাশ, হ্যাঁ, পুরো ব্রাশের যেখান থেকে ব্রাশেসগুলো শুরু, সেই এক কানা থেকে আরেক কানা অবধি পুরোপুরি টুথপেস্টটা টেনে তারপর বললো যে আমি ছোটোবেলা থেকেই অভ্যেস এরকম, যে এখান থেকে ওখান অবধি পুরো ব্রাশটা জুড়ে যদি পেস্ট না থাকে তাহলে আমার মনে হয় যে পেস্ট যেন মনে হয় দাঁতই মাজিনি। ঠিক আছে, হতে পারে, সেটা নানান কথা। কিন্তু যাই হোক, ওর এই ব্রাশের মধ্যে পেস্ট দেওয়া দেখে চোপার বদ্দি ভুলতে পারে, বাট আমাদের মতো যারা আছি
আমরা কিন্তু আরামসে বুঝে নেব যে এটা কন্টেন্ট তৈরি করা হচ্ছে, ক্রিয়েটেড কন্টেন্ট। কারণ একটা মানুষ, আপনি যখন সকালবেলা উঠে দাঁত মাজতে যাবেন, আপনার সেই মুখটা সেইভাবে একটা মানে কথাটা গলা ভারী হয়ে থাকে, গলা ভারী হয়ে থাকে। যখন মানুষ ঘুম থেকে সবে ওঠে তখন গলাটার মধ্যে একটা আলাদাই মানে ভারী কি থাকে, সেটা আস্তে 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 কথা বলতে 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 নর্মাল হয়। সেখানে ওর কথা শুনে পরিষ্কার বোঝাই যাচ্ছিল যে ঝরঝর ঝরঝর করে কথা বলেছে। এবার জানি না, ঘুম থেকে উঠে ভাই আমি তো জানি সবার আগে মানুষ বাথরুমে যায়, ব্রাশ করে। এবার ও যদি সারা পাড়া ঘুরে এসে তারপর ব্রাশ করতে যায়, সেটা সম্পূর্ণ ওর ব্যাপার, সেক্ষেত্রে ওর গলা সরগড় হয়ে গেছে। বাট পরিষ্কার বোঝাই গেল যে এটা আমাদের দেখানোর জন্যই যে হ্যাঁ আমি এখান থেকেই ব্লগটা শুরু করেছি, আজকে আমি এখানেই রাত্রে ছিলাম। তো যাই হোক, সেটা তো আগের ব্লগেই আমরা বুঝতে পেরেছিলাম, কারণ ওই যে মারধর খেয়েছিল না, সেই খবরটা তো আমাদের কাছে চলে এসছে। তো মারধর খাওয়ার পর আশা করি আর ওই বাড়িতে যায়নি, এই বাড়িতেই চলে এসছে। তো একটু সেবা শুশ্রূষা লাগে না, এখানে কত লোক আছে আর কি, কি যেন বলে, আমাদের পূর্ণিমা দেবী আছে, তারপর হচ্ছে গিয়ে ও আছে, তারপর এখন তো পাশের বাড়ির যে সম্পর্কে পিসি হয়, কিন্তু পিসি তো পিসি নয়, সে তো হচ্ছে গিয়ে সেও একজন ঝিঙ্কু মামুনি, যার আর কি মা মারা গেছে। তো এই কথাগুলো আজকে বলছি এরকমভাবে, কারণ বলতে হচ্ছে। কারণ এদের বাড়িতে শোকটা দেখলাম সম্পূর্ণ একটা প্রহসনে দাঁড়িয়েছে। তো আস্তে আস্তে সেগুলো আপনাদেরকে বুঝিয়ে দেবো। তো আজকের ভিডিওর মধ্যে একটা জিনিস দেখলাম যে ওর মা নাইটি পরা শুরু করে দিয়েছে। মানে ওই যে ধরা, মানে যে শাড়িটা, সেটা ছেড়ে নাইটি পরে দিব্যি উনি ঘুরে বেড়াচ্ছেন। গুরুদশার মধ্যে অলরেডি শাড়ি ছেড়ে উনি নাইটি পরে ঘুরে বেড়াচ্ছেন। তো সেক্ষেত্রে ছাদে এসে বলল যে কি যেন বলে, যে একটাই শাড়ি সেটাকে ধুয়ে দিয়েছে, তাই জন্য নাইটি পরেছে। চিন্তা করে দেখুন, এরা হচ্ছে ব্রাহ্মণ ফ্যামিলি, পুজো রীতিমতো পুজো করতে যায়, ওর দাদাভাই পুজো করে, এখানে ওখানে পুজো করে, তাদের বাড়িতে পুজোর সময় একটাও তারা শাড়ি পায় না। এটা হতে পারে? তার মানে বুঝুন এরা কিরকম ব্রাহ্মণ। এই যে আরেকজন আছে সোনাই, সেও তো জায়গায় জায়গায় পুজো করতে যায়, তো তাদের বাড়িতেও কি এরকম সাদা শাড়ি নেই? দেখেছিলাম যখন মন্দিরার বাবা মারা গেছিলেন, তখন দেখেছিলাম মন্দিরার শাশুড়ি মা এরকম ভর্তি শাড়ি বার করেছে। মন্দিরাকে 2, 3, 4টে মনে হয় শাড়ি দিয়েছিল ওই কদিন পরার জন্য। যে একটা ধোবে, একটা পরবে, একটা ধোবে, একটা পরবে। তাছাড়াও ওদের কত শাড়ির স্টক, সব যজমানদের বাড়ির থেকে পান। তো এখানে এরা কিরকম ধরনের ব্রাহ্মণ জানি না, যারা কিনা পুজো করে কিন্তু এরকম শাড়ি পায় না। ঠিক আছে, মানলাম যে তোমরা শাড়ি পাও না, সবাই যে সব পাবে এর কোনো মানে হয় না। ওরা হয়তো যতটা পুজো করে, এরা হয়তো পুজো করে না। বাট যখন কিনলে তখন তুমি জানো যে তোমাদের কমসে কম মানে ওটা মনে হয় 10 দিনের কাজ, মনে হয় 10 দিন পুরো পড়তে হবে। তখন উচিত ছিল না 2 জোড়া কিনে নেওয়া? 2 জোড়া কিনে নিতে হয়তো, তো 2 জোড়া কিনে নি, একটা কিনেছে। তো অ্যাকচুয়ালি এগুলো তো সম্পূর্ণ জানেই যে যখন কন্টেন্ট ক্রিয়েট করব তখন এটা পড়বো, আর কন্টেন্ট হয়ে গেলেই খুলে রাখবো। এই তো ওদের মনোবাসনা ছিল। তাহলে বলুন, এগুলোকে অনাচার বলবো না? আজকেই যে দেখলাম দুষ্টু, ওকেও দেখলাম নাইটি পরে ঘুরে বেড়াচ্ছে। তো ওকে এইটুকুই আর কি সুযোগ সুবিধা দেওয়া হয়েছে যে তুমি তোমার মা মারা যাওয়াতে তুমি নাইটি পরে ঘুরতে পারবে, সেই জন্য তুমি মায়ের কাজ করো না, বলতে বাধ্য হলাম আজকে। খুব খারাপ লাগলো দেখে, খুব খারাপ লাগলো। যতই পরীক্ষা থাক, পরীক্ষা তো যা পড়বো এখানে ফিড হবে, তার সাথে শরীরের বাকি অংশের কি সম্পর্ক? এখনো এমন কিছু গরম পড়ে যায়নি যে সারাক্ষণ নাইটি পড়তে হবে। এরা অবশ্য এমনিতেই নাইটি ফ্যামিলি। তো যাই হোক, আরেকটা জিনিস দেখলাম, অশুভ শক্তি, তার দাড়ি যা দেখলাম, দেখে মনে হলো 2-1 দিনের মধ্যেই ক্লিন শেভ করেছিলেন উনি। তাহলে চিন্তা করে দেখুন যে নিজেরা এই দায়িত্ব নিজেরা নিয়ে, এই গুরুদশার গুরুদায়িত্ব নিয়ে তারপর এরকম অনাচার করছে। এটা কি উচিত? আপনারা কতজন জানেন আমি জানি না, কিন্তু এই যে এই ধরনের অনাচারের ক্ষেত্রে না, দেখবেন অনেকের কুষ্টিতে, অনেকের বংশে অনেক সময় কাল সর্প দোষ যোগ আসে, এইসব কারণেই আসে। যারা কিনা এরকম ধরনের দায়িত্ব মুখাগ্নি করেছে, অথচ সব নিয়ম পালন করেনি যথাযথভাবে, তার উপর আবার নিজের থেকে নিয়ে, এরকম নয় যে ওনার ওপর কেউ চাপিয়ে দিয়েছে যে আমাদের কেউ নেই, তুমি একটুখানি করো, এরকমও ব্যাপার না। নিজে মেয়েটিকে ধমক দিয়ে থামিয়ে যে কাঁদতে হবে না, তোর বৌদি আছে না,
সেই বৌদি মানে সারাক্ষণ একবার দেখলাম যে সেই খেতে গিয়েও মুখ ভাঁচকাচ্ছে, সব কিছুতে মুখ ভাঁচকাচ্ছে। তো ভাই এরকম করার কি দরকার আছে? এরকমভাবে করার কি দরকার আছে? এরা কোনো রকমভাবে কোনো নিয়ম ঠিকঠাকভাবে মানছে না। যার অকাল প্রাণ হয়েছে সত্যিই তার আত্মা কতটা শান্তি পাবে সেটা নিয়ে আমি তো প্রচুর 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 সন্দেহে রয়েছি। তো আজকে দেখলাম যে ছাদে গেছে, দাদাভাই ওকে ডেকে দেখাচ্ছে, আমাদের মানে লাইফা দেখে দেখাচ্ছে যে এই দেখ গাছের মধ্যে তলার দিকে কুড়ি আসছে। তো তারপরও কেটে দিল কথাটা, তো বুঝতে পারলাম বললো যে ও বলছে আসলে গাছের সার আনতে হবে। মানে চিন্তা করে দেখুন যে সার কত দাম, কত দাম, 100 টাকা নিলে অনেক হয়ে যাবে। সেই 100 টাকাও নিজের থেকে খরচা করবে না, বোনকে বলছে যে এই ফুলগুলো তো তুই তোর ব্লগে দেখিয়ে বেচবি আর ইনকাম করবি, তাহলে সারটাও তুই নিয়ে আয়। পরিষ্কার বুঝতে পারলাম, তো অংশটাও কেটে দিয়েছে। তো যাই হোক, সেই সময়ই আর কি দেখছিলাম ছাদের মধ্যে যে আওয়াজ, মানে দেখছিলাম না সরি শুনতে পাচ্ছিলাম যে গান চলছিল, আওয়াজ আসছিল। তো আমি যদি একটুও ভুল না হই, ওরা দেখায়নি জিনিসটা, চেপে গেছে। আমার সম্পূর্ণ ধারণা যে সন্দীপ যেরকম একটা বক্স কিনেছে না, সেই রকম অত দামি বক্স না হলেও ওই রকমই আর কি, তারই ইকুইভ্যালেন্ট ওগুলো ওরকম সন্দীপ কিনেছে 16,000 টাকা দিয়ে। বাট মোটামুটি 2-3 হাজার টাকায়ও ওই রকম দেখতে, সাউন্ড সেরকম হবে না কিন্তু ওই রকম দেখতে বড় সড়ো বক্স পাওয়া যাবে। কারণ যখন আওয়াজটা আসছিল ভেসে, বুঝতেই পারছিলাম যে দোতলার কোনো ঘরে গান চালানো হয়েছে বক্সে, আর সেই গানটাতেই সেই গানের আওয়াজটা আসছিল ছাদে। বাত দিল কি নজরোं ने की, এই গানটা চলছিল। তো ছোপার বদ্দি, ছোপাকে আর কত কিছু বলবে, ছোপাকে তো বলে বলে মানুষই করা যাচ্ছে না। হ্যাঁ, বলছে যে তোমাদের ভ্লগের মধ্যে কোনো যেন মানে এমন কিছু দেখিও না, কোনো আনন্দ উৎসবের ছায়া দেখি না, সেখানে কিনা ওরা গান শোনাচ্ছে বাত দিল কি নজরোं ने की। তা বলি এই যে দুষ্টু, ওর পরীক্ষা না একদম লাগোয়া, তো বাড়ি ওদের লাগোয়া বাড়ি। যে মেয়েটা কিনা এমনি মন এখন অস্থির, মাকে হারিয়ে মেয়েটার মনটা অস্থির, দেখছি গাগা করে গান চলছে একদম পাশেই। তো তাহলে ওর মন পড়ায় বসবে? আর ঘরের মধ্যে গান বাজিয়ে যে বাড়িতে গুরুদশা চলছে তার ওপর কি কোনো একজন বয়স্ক বৃদ্ধা বা বৃদ্ধ মা মারা যায়নি, একজন মানে এত অল্প বয়সী হঠাৎ করে উনি চলে গেছেন। এদের মোচ্ছবের শেষ নেই, শেষ নেই। সুপার বদ্দি আপনি যতই মানে সৎ বুদ্ধি দেন, ওটা সৎ বুদ্ধি তো না, ওগুলো বদই বুদ্ধি, যে তোমরা সবই করো, গান শোনো, দুষ্টুকে ডিস্ট্র্যাক্ট করো, পড়াশোনার থেকে সব করো, কিন্তু সেগুলো যেন ক্যামেরায় ধরা না পড়ে, ঠিক আছে? তো সৎ বুদ্ধি যদি দিত তাহলে সেই কাজ সতের মতো হতো। কিন্তু যারা বদবুদ্ধি দেয়, সেই বদবুদ্ধি দিয়ে যারা চলে, তারা ঠিক কোথাও না কোথাও ধরা পড়ে। যেরকম কিনা উনি যেমন ধরা পড়ে গেছেন, স্বীকার করেন না যে মানুষের সাথে উনি হ্যালো হাই করে কন্টেন্ট করেন। আজকে শুনছিলাম ভিডিওর মধ্যে যে কারা নাকি সব নিজেদের মধ্যে কথা বলে বলে কন্টেন্ট করে, তাদের তো তাহলে কন্টেন্ট একই রকম হবে। একটা মানুষকে সাপোর্ট করতে গিয়ে সবাই ভিডিও করলে তাদের মধ্যে কিছু জিনিস তো কমন থাকবেই। কারণ যেই ভিডিওটা দেখে আমি দেখেছি যে সন্দীপ আজকে ডাল খেয়েছে, সেটা অন্যজনও দেখেছে ডাল খেয়েছে, আরেকজনও দেখেছে ডাল খেয়েছে। তো ডালকে তো ডালই বলবে, কেউ তো আর ঝোল বলবে না, তাই না? তো এখানে হ্যালো হাইয়ের কোনো সম্পর্ক থাকে না, হ্যালো হাই উনি করেন। সেই জন্যই রেকর্ডিংটা অনেক দিন আগে ওনার কাছে চলে আসছিল, সেইটা অনেক দিন পরে মানুষ শুনতে পেলেও ভাইরাল হলো। বুঝতে পারছেন কত বড় ঢপবাজ আর ঠকবাজ, মিথ্যেবাদী। উনি একজন মিথ্যেবাদী। আজকে আবার দেখলাম, এর আগের দিনও দেখেছি, আজকে দেখছিলাম দাদাভাই যখন গাড়ি মুছছিল তখন বলছিল যে এই তো বিয়ে বাড়ি যাবে, টাকিতে যাবে। এর আগের দিনও বলেছে অবশ্য যে একটা বিয়ে বাড়ির ভাড়া এসছে, টাকিতে যাবে। যেই বিয়ে বাড়ির থেকে নাকি পকোড়া বলেছিল যে ভিক্ষা করে নিয়ে আসতে, আমার জন্য ভিক্ষা করে নিয়ে আসবি পকোড়া আর ফুচকা, সেই বিয়ে বাড়িরই মনে হয় আজকে আবার একটা কোনো দিন আছে, হয়তো বউ ভাত আছে। তো সেই জন্য দাদাভাই মুছছিল টোটো। তো আমি ভাবি যে এই যে দুদিন আগে মানে কত রকমের কথা আসলো। প্রথম বললো যখন দিদিমা মারা যাবে গেছে, সব ওদের ওখানে গেছিল, মানে কৃষ্ণনগর থেকে ফেরার পথে বলেছিল যে আমি আর মা বাড়ি ফিরে যাব, আর দাদাভাই যাবে দক্ষিণেশ্বর, ওখানে কাজ পেয়েছে একটা ড্রাইভিংয়ের, সেখানে কাজবাজ করে তারপর আসবে, তাই তো?
তারপর আবার হঠাৎ করে গাড়ি একটা দেখালো, দেখিয়ে বললো যে দাদাভাই যেখানে কাজ করে সেখান থেকে গাড়িটা নিয়ে এসছে। যখন সবাই আমরা বলছি যে দাদাভাই কি ব্যাপার, দক্ষিণেশ্বরে কাজ করছে, তাহলে এই বউটার এবার কি হবে, নতুন নতুন বিয়ে হয়েছে, বউ তো তাহলে এবার টিনের মতোই অবস্থা হবে। তখন আমাদেরকে বোঝানো হলো কি যে দাদাভাই কাজ করে সারাদিন ওখানে, কিন্তু দাদাভাইয়ের মালিক এত ভালো, সে তেল ভরিয়ে দেয় যে রাতের বেলা তুমি যাও গিয়ে বউয়ের সাথে একটু ঘাপাঘাপ করো, সকালবেলা আবার আমার গাড়ি নিয়ে তুমি চলে এসো, কোনো ব্যাপার না, ও তেল আমার কোনি আছে, এরকম ব্যাপার। তারপর আবার একদিন কি বললো যে দাদাভাই যেখানে কাজ করে তার হচ্ছে গিয়ে আসল বাড়ি টাকিতে, অন্য আরেকটা গাড়ি দেখালো। আমি বুঝতে পারি না যে এই যে এক একদিন এক এক রকমের কথা, কেন, কি জন্য, আসল কোনটা, সত্যি কোনটা, আর এরকমভাবে মিথ্যে বলে মানুষদেরকে, দর্শকদেরকে বিভ্রান্ত করার মানেটা কি হয়? চিন্তা করে দেখুন, যে একজনের বাড়িতে বাঁধা ধরা ড্রাইভার, যার মালিকের এত পয়সা যে তেলের কোনো চিন্তা করে না, তেল ভরে ড্রাইভারকে দেয় যে যাতে বউকে যথাসময়ে ঘাপাঘাপ করতে পারে, সে তো বসিয়েই রাখবে বাড়িতে, যে যখন তখন যেখানে সেখানে যেতে হতেই পারে। সে আবার তাকে মানে সে এতটাই দরিয়া দিল, সে আবার ওকে ছেড়ে দিয়েছে যাতে ও খেপ খেটে, মানে ওই টোটো নিয়ে খেপ খেটেও আসতে পারে। ভাবতে পারছেন? মানে এগুলো এরা সমস্ত মানে টিনের জন্যই সম্ভব বলা যায় না। টিনকে দেখেই কি চাকরিটা দিয়েছে নাকি? আচ্ছা, এই কি সেই শ্যামসুন্দর নাকি? সেই শ্যামসুন্দরের কাছে চাকরি পেল নাকি? হ্যাঁ, এই যে শুনেছিলাম যে আরেকটা প্রেমিক, উমা, হতেও পারে। না হলে ভাবুন, এইরকম ধরনের ট্রিটমেন্ট তো কোনো মানে কেউ শালাকেই করবে আর কি, কোনো শালাকেই হয়তো কেউ করবে, নাহলে অন্য কাউকে করবে? চিন্তা করে দেখুন। চা তৈরি করতে করতে বলল যে শাশুড়ি শ্বশুরমশাই আর বৌমা সকালবেলা খেয়ে নিয়েছে, এখন খায়নি কারা, আমরা বাদবাকি যারা আছি তারা খায়নি। তো 4 কাপ চা করলো দেখলাম সেখানে। তো তার মধ্যে ওই স্পেশাল কাপটা কিন্তু ছিল, হ্যাঁ স্পেশাল কাপটা ছিল। তো ওইটা নেওয়ার আগেই বাপিকে দেখিয়ে দিল, মানে আমাদের আওশক্তিকে দেখিয়ে দিল যে তুমি ওইটা নাও, ওইটাতে তুমি খেও না, আগেই বাবাকে সাবধান করে দিল। তো যাই হোক, আর কে কে চা খেলো ওখানে দেখালো না। তো সেই চা খেতে খেতেই বললো যে ওই যে পাশের বাড়ির যে কাকিমা আছে, সেই কাকিমা তার নেমন্তন্ন, একটা জন্মদিনের নেমন্তন্ন, বললো যে আমাদের যদি এরকম অবস্থা না হতো তাহলে আমাদেরও নেমন্তন্ন থাকতো। তো ওদের মানে এই অবস্থা তো ওরা নিজেরাই যেচে নিয়েছে, বাস কেন আছিস ঝাড়ে, আয় আমার ঘাড়ে। তো সেরকম ওর বাপি করেছে মহান সাজার জন্য, আবারও মহান সাজার আরেকটা সুযোগ ছাড়লো না। বলছি কিরকম ভাবে, আচ্ছা চিন্তা করে দেখুন তো, ও তো বলেছিল যে যেহেতু টিন, নিজে আবার বললো আমার তো কিছু না, আমি তো যেতেই পারি। তো ও তো কিছুদিন আগে বলেছিল যে ওর নাকি কোন দিন মেজদির বাড়ি, কোন দিন নাকি সোনাইয়ের বাড়ি, এদের বাড়িতে নাকি ওর নেমন্তন্ন। তো কি নেমন্তন্ন কি উঠে গেল? কই, সেখানে তো আর যাচ্ছে না খেতে দেখলাম। তো যাই হোক, বললো যে এই যে কাকিমা নেমন্তন্ন বাড়িতে যাবে, বলেছে আমি একটা এমনি ছাপার শাড়ি পরবো। তো সেখানে আমাদের দিলদরিয়া টিন বলছে কেন, তুমি আসো আমার কাছ থেকে আমাদের কাছ থেকে একটা হ্যান্ডলুমের শাড়ি নিয়ে যাও। এই গল্পটা দিল, কিন্তু কি শাড়ি দিল সেটা কিন্তু আমাদের দেখালো না। ঠিক আছে, মাকে ডাকলো, ওনাকে ডাকলো, দেখে নাকি শাড়ি দিয়েছে, বাট সেই শাড়ি কিন্তু কোনটা দিল আদৌ আমাদেরকে দেখালো না, সম্পূর্ণটাই গল্প। চিন্তা করে দেখুন, যেখানটায় আলোচনা হচ্ছিল, ওই যে বাইরে যেখানটায় কাপ নিয়ে চা খাচ্ছিল, ওদের ওই যেখানটা বসার জায়গা মতো সিঁড়ি মতো, সেখানটায় আলোচনা হচ্ছিল, উনি সামনেই ছিল, ওনার সামনে কিন্তু বললো না যে এসো তুমি শাড়ি নিতে এসো, অন্য একটা ঘরে গিয়ে বলল যে কাকিমাকে বলেছি আমাদের একটা শাড়ি নিয়ে যেতে। তো সেই কি শাড়ি দিল না দিল আমাদের দেখালো না, অথচ ওনার কাছে শাড়ি নেই, উনি একটা সুতির শাড়ি পরে যাবেন নেমন্তন্ন বাড়িতে, তাই আমাদের এত আমরা দরিয়া দিল, ওনাকে একটা শাড়ি দিলাম যে আমার শাড়িটা নাও, নিয়ে পরে যাও। তো এরপর দেখলাম একটা দারুণ দৃশ্য, কি দেখালো না, ফুলটা লক্ষ্য করেছিলেন? সূর্যমুখী ফুল। মানে অমাবস্যা যতই ভুলতে চাক না কেন, কিন্তু তার ছেলে মেয়েরা কিছুতেই ভুলতে দেবে না। শুনলাম লাইফার বউ দুজনে বেরিয়েছিল, ফুল নিয়ে এসছে, তার মধ্যে মনে করে সূর্যমুখীটা কিন্তু নিয়েছে, কারণ আনবেই, মা এত সূর্য প্রণাম করতে পছন্দ করে। তো আমরা ভালো করেই জানি এই যে লাইফা, তার তো মাথায় এত কিছু বুদ্ধি টুদ্ধি নেই, কিন্তু সাথে কে গেছিল? আমাদের বৌমণি ধানি লঙ্কা। তো সে তো জানে যে শাশুমা কত ভালোবাসে সূর্য প্রণাম করতে, সেই জন্য বৌমা হাতে করে সূর্যমুখী ফুল নিয়েছে। কেন বলুন তো? কারণ হচ্ছে কি, নিজের লাইনটা একদম ক্লিয়ার রাখতে হবে না। তো আমরা তো সবসময় জানি একটা কথা, क्योंकि सास भी कभी बहू थी। তো এই বৌমা পরবর্তীকালে শাশুমা তো হবেই না। তো আজ শাশুমাকে যদি সাহায্য করে, কাল শাশুমার থেকে তো সাহায্য পাবে, তাই না? এগুলো সমস্ত হচ্ছে মিউচুয়াল। তো আমাদের ধানি লঙ্কা বৌমা খুব ভালো করে জানে যে শাশুমাকে
ঠিক কোন জিনিসটা, কোন ফুলটা দিলে শাশুমা খুব খুশি হবে। শাশুমাকে দিয়েছে সূর্যমুখী ফুল আর ননদের জন্য এনেছে লাল গোলাপ। পরের দৃশ্যে দেখালো টিন যে বিছানার মধ্যে জিনিসপত্র সব মানে অগোছালো অবস্থায় রয়েছে। বললো ওখান থেকেই নাকি কাকিমাকে একটা শাড়ি দিয়েছে, গয়না দিয়েছে, সমস্ত কিছু দিয়েছে। তো আমার বক্তব্য, যখন দিলই তাহলে দেখালো না কেন? এত বড় একটা ভালো সুন্দর কন্টেন্ট, সেটা মিস কেন করলো? এবার হয়তো বলতে পারেন যে না, দিয়েছে সেটা আবার মানুষকে দেখাবে ফলো করে। যদি সেটাই হতো তাহলে বললো কেন? সেই তো মানুষটাকে ছোট করাই হলো, যে অ্যাজ ইফ তার বাড়িতে কিছু নেই, আমাদের কাছ থেকে মানে মাগনা এসে জিনিসপত্র নিয়ে পড়ে, তাই না? তো হয় যদি দিত তাহলে দেখিয়ে সে পুরোপুরি দেখাতো যে ওনার যেটা পছন্দ সেই শাড়িটাই কিরকম দিল, উনি কী শাড়ি চুজ করলো, সমস্ত কিছু দেখাতে পারতো, তাই না? তো যাই হোক, দেখালো যে পলাটার কথা বললো, যে এই পলাটা এই যে পরেছি, আবার কখন মনে হবে খুলে দেবো। হ্যাঁ, কারণ সবটাই তো ছেলে খেলা। পলা শাখা যারা পড়ে না তারা পড়ে না, কিন্তু যারা পড়ে একবার করে পড়ে আর খোলে, কারণ একবার দেখাতে হবে, কোর্টে গিয়ে দেখাতে হবে আমি বিবাহিত আচার মানছি, আবার এমনি সময় দেখাতে হবে না আমি মানছি না। এই সমস্ত কিছুই কন্টেন্ট, শুধুমাত্র কন্ট্রোভার্সির জন্য। শুধু আমাদের এই সুপার বদ্দি খুঁজে পায় না, কোথায় কোনো কন্ট্রোভার্সি নেই তো। বাট এই যে শাখা পড়ছি না, সিঁদুর পড়ছি না, এই যে গেসিং একটা গেম, বলো তো কেন, সেইটাই দেখতে আসে লোকে, যে দেখি তো আজ পড়লো কি না, দেখি আজকে পড়লো না খুললো। তো এগুলো সমস্ত কিছুই কন্ট্রোভার্সির জন্য ক্রিয়েটেড। একজন বৃদ্ধ মানুষ, তিনি মিষ্টি বিক্রেতা, এসেছে মিষ্টি বিক্রি করতে। দেখলাম মিহিদানা নিল আর মাখা সন্দেশ নিল। মিহিদানা মাখা সন্দেশ নাকি ওর মা বাপি খাবে। মিহিদানা মা বাপিকে খাওয়াচ্ছে, মানে ভাবতে পারছেন তারা কি? হ্যাঁ, এই গুরুদশায় কোনো রকম ভাজা পোড়া ধরনের কোনো মিষ্টি খাওয়া চলে না। মিষ্টি খাওয়া চলে, কিন্তু তা বলে যে ল্যাংচা, তারপর গোলাপ জামুন, এই ধরনের যেগুলো ভেজে করা হয় সেই ধরনের মিষ্টি কিন্তু চলে না, শুধুমাত্র ছানার মিষ্টি চলে। সেখানে বাবা মাকে খাওয়াচ্ছে মিহিদানা। তো যাই হোক, মিহিদানা যখন কিনছিল তখন পরিষ্কার বোঝা গেল যে অশুভ শক্তি আজকেও আবার ক্লিন শেভ করেছে। আর শুধু তাই নয়, উনি চুলে কালার পর্যন্ত করেছে। নালে অত পরিপাটি চুল কখনো কোনো মানুষের আপনারা গুরুদশায় দেখেছেন, যেখানে কিনা গুরুদশাতে চিরুনি ছোঁয়াতে নেই, তেল সাবান কিছু ইউজ করতে নেই, সেখানে আপনারা দেখেছেন ওনার চেহারাটা দেখে কোনোভাবে মনে হচ্ছে যে ধরে মানুষের যেরকম ধরনের চেহারা হয় তার একটা কোনো লেশ মাত্র এসছে ওনার? পুরো পরিপাটি চকচকে, পুরো কালো চুল, পুরো রং করা, ক্লিন শেভড। উনি দাঁড়িয়ে ওখানে মিষ্টি কিনছিলেন। ছি। তো যাই হোক, তারপর যখন রান্না করছিল দেখলাম টিন কি করলো না, নিজের জন্য একটু চাটনি করলো। তো চাটনি তো খেতেই হবে, সন্দীপকে খেতে দেখেছে, ও না খেয়ে থাকতে পারে? তো নিজের জন্য চাটনি করলো, বললো যে আমি ফোড়ন টোড়ন দিইনি। কেন ফোড়ন দিসনি? তোর তো সব খেতে আছে। তো ও আবার বললো পরবর্তীকালে যে ফোড়ন দিইনি, কিন্তু দাদা আর বৌদি যাতে খেতে পারে। তো ওর মা নাকি বলেছে দাদা বৌদি খাবে না, ওটা দাদা বৌদির খেতে নেই। ভাবুন, যে নাকি ফ্রাইড রাইস খেয়ে উড়িয়ে দিল, তারা চাটনি খেতে পাচ্ছে না। মানে এরা যে কি ধরনের মানে নিয়ম, আচার বিচার, অনাচার করছে, ওরাই জানে। তো যাই হোক, টিন যখন রান্না করছিল, ওই যে বললো সোয়াবিন করেছে। এখন তো সোয়াবিন বিন্দাস খায়, কারণ সোয়াবিন খেলে আগে যে কুচকুচানিগুলো হতো, মানে হাই প্রোটিন, তো বুঝতে পারেন হাই প্রোটিন খেলে শরীরের মধ্যে কি হয়, একটু বেশি চুলকানি আসে না, একটু বেশি সুচুরানি আসে। তো সেই সময় সুচুরানিটাও ঠিক মতো হতো না। বাচ্চা আছে, বাচ্চা সবসময় মানে স্বাদ দেয় না। অনেকেই যারা বাচ্চা আমাদের বাড়িতে আছে, ছোট বাচ্চা আছে, আমরা ইচ্ছা করলেও মানে আমাদের পার্টনার সাথে থাকলেও কিন্তু পার্টনারের সাথে যে একটুখানি টাইম কাটানো সেটা সম্ভব হয় না। তো সেই জন্য যখনই হাই প্রোটিন খেত মানে সয়াবিন, তখনই ওর কুচকুচানি হতো আর চুলকানি উঠে যেত, তখন ওটা বেরোতো না আর কি। কিন্তু এখন তোর কোনো চাপ নেই, কারণ যেরকম হাই প্রোটিন সয়াবিন আছে সেরকমই হাই প্রোটিনটা বার করার মতোও আছে। হ্যাঁ, মানে ওই ল্যাটা মাছ প্রোটিনটাকে আর কি ব্যালেন্স করে দেয়, ঠিক আছে? তো সেই জন্য মানে ওটাও প্রোটিন, এটাও প্রোটিন। এটা হচ্ছে অ্যানিমাল প্রোটিন আর ওটা হচ্ছে গিয়ে ভেজিটেবল প্রোটিন। তো দুটো প্রোটিনে আর কি ক্র্যাশ করে গিয়ে ওর চুলকানিটা মিটে যায়। সেই জন্য বিন্দাস এখন সয়াবিন খায়। তো আজকে ওর নিজে হাতে রান্না করেছে। তো সেই করতে দেখলাম হঠাৎ করে ওর
অশুভ শক্তি বাপি একটা কাগজ এরকম করে ছুঁড়ে দিল ওকে। তো দেখলো, ও দেখে কি এক ঝলক দেখলো, দেখে মুখে একটু হাসি আনার চেষ্টা করলো, কিন্তু তারপরেই দেখলাম চোয়ালটা শক্ত হয়ে গেছে। মানে বুঝলাম যে সামথিং গড়বড়, কুছ তো গড়বড় হ্যাঁ দয়া। তো যাই হোক, আমার মনে হচ্ছে এটা এই পর্চাটার মধ্যে মনে হয় লেখা আছে এই যে কবিতা চোর, ও যে কোথায় কোথায় আর কোথায় কোথায় ধার নিয়েছে সেই সমস্ত মনে হয় ওনার হাতে হয়তো দিয়ে গেছে, যে এই সব জায়গা থেকেও ধার করেছে, হয়তো কোনো মুদির দোকান ফোকান থেকেও দেখুন ধার করে হয়তো নিজের বাড়ির জন্য জিনিসপত্র কিনে নিয়ে গেছে। তো যাই হোক, ওই কাগজটার মধ্যে যা লেখা ছিল সেটা দেখে চোয়াল শক্ত হয়ে গেছে। তো হয়তো দেখুন বললো হয়তো যে এই যে আপনার ফোকলা, কোনো মুদি দোকান বললো আপনার ফোকলা এখানে এসে এত টাকার মাল নিয়ে গেছে। তো সামথিং গড়বড় কেন বললাম, কারণ ওই জায়গায় কি কথাবার্তা হচ্ছিল সেটা কিন্তু টিন মিউট করে দিয়েছে। তাতেই বুঝলাম যে এমন কিছু বলা হয়েছে যেটা কিনা আমাদের শোনানো যাবে না। আমি বলছি হয়তো যে ও নিজের ফ্যামিলির জন্য জিনিসপত্র কিনেছে ধার বাকিতে ওদের নাম করে, বলা যায় না। হয়তো দেখুন আরেকটাও কোনো আছে, কোনো ওই গামলার মতো আরেক কোনো গামলা আছে, তার জন্য হয়তো জিনিসপত্র কিনে মুদি মশলা কিনে তাদের বাড়িতে হয়তো পাঠিয়ে দিচ্ছে, বলা যায় না। সমস্ত কিছুই পসিবিলিটিস বলতেই পারি। তবে এটুকু বুঝতেই পারলাম যে খুবই সুখকর ওটা কিছু পার্চিটা ছিল না। তো ওর বাবাও যেরকমভাবে বলছিল, ওর বাবার যেরকম বডি ল্যাঙ্গুয়েজ আর ও যেরকমভাবে সেটাকে নিচ্ছিল, নিয়ে দেখে দুজনের মধ্যে যেরকমভাবে বডি ল্যাঙ্গুয়েজ হচ্ছিল, তাতে পরিষ্কার এটা বুঝলাম যে নিঘাত এটা ফোকলার সম্পর্কেই কিছু। তো আহা গো শোনা গো আমার, টিন এরপর যা বললো সেটা তো মানে আমি কি বলবো, পুরো এক গামলা ভরিয়ে দিতে পারি কেঁদে। বলছে যে ওপরে বাথরুমে তো যেতে পারছি না, কারণ ওপরে তো মা বাপি ওরা হব্বিসি করছে, তো ওরা ওখানে হব্বিসি করছে, ওখান দিয়ে সাইড কাটিয়ে বাথরুমে যেতে পারছি না, বাথরুম এখন ইউজ করতে পারছি না। তো ওদের হলে তারপর বাথরুমে যাবো। এখানে কলতলায় তো স্নান করতে ভালো লাগে না, খোলামেলা ওরকমভাবে আমার ভালো লাগে না, বাথরুমে স্নান করে তো অভ্যেস। তো যাই হোক, ওদের এই ছাদের বাথরুমটা খুব রিসেন্টলি হয়েছে, খুব বেশি আগে কিন্তু হয়নি। এর আগে কিন্তু ওপেন খোলাতেই মনে হয় স্নান করতো, কিন্তু অভ্যেসটা বিগড়েছে কোথায়? আরে কোথায় কোথায় কোথায়? আমাদের বাতকুল্লায়। ভাবুন, বাতকুল্লার বাড়িতে এখন কটা বাথরুম বলুন তো? এক একটা বাথরুমে এক এক রকম টাইলস লাগিয়েছে সন্দীপ এ বেরিয়ে আসার পর। কিন্তু আগে না, ঠিক আছে? কেন রে কেন? আমি না থাকলে, আমার এই মুখটা না দেখালে তোর কি ঘরে মার্বেল টাইলস বসছে না? তো সমস্ত কিছু বেরিয়ে যাওয়ার পর বসে গেছে, কিন্তু এক সে এক বাথরুম রয়েছে। হায় রে, সেখানে আজকে ওই বাথরুমের জন্য অপেক্ষা করে বসে থাকতে হচ্ছে। যেই বাড়ির আর কি রানী ছিল, টিন রানী ফরফরানি, নিজেই মুখে বলতো যে সবাই এই বাড়িটাকে আমার বাড়ি বলে চেনে, নিজে গর্ব করে বলতো, তার আজকে এমন অবস্থা যে একটাই মাত্র বাথরুম, সেখানে যেতে পারছে না। খোলামেলা নাকি স্নান করতে ওর ভাল লাগছে না, জীবনটাই তো খোলামেলা হয়ে গেছে। সমস্ত কিছু তো খুলে দেখিয়ে দিয়েছো, সমস্ত কিছু তুমি 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 খুলে দেখিয়ে দিয়েছো। সালিশি সভা যখন হয়েছিল তখনও যখন ঠিক করলে যে না ঠিক আছে আমি ব্লগিং করব না, সন্দীপ মেনে নিল যে হ্যাঁ ঠিক আছে চলো ব্লগিং করতে হবে না, তখন তারপরেও কেন আবার যোগাযোগ করার চেষ্টা করলে? প্রি প্ল্যান ছিল, মায়ের থ্রু দিয়ে, বান্ধবীর থ্রু দিয়ে কেন করলে? হ্যাঁ, আর এখন মানে সব ওর পোষা কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের বলে যে ওইটা শুধুমাত্র ডিজিটালি ছিল, ওটা ডিজিটালি ছিল। তাহলে তার আগে যখন এসেছিলে বাপের বাড়িতে নাটক করতে, সেই সময় ওই যে সেই হাতে হাতে একটা গোলাপ, সেই সময়কার ছবি না ওই ছবিটা? এই ডিজিটালি করে কত মেয়ের লাইফ শেষ হয়ে গেছে। তারা বয়ফ্রেন্ডকে বিশ্বাস করে তাদের ছবি, তাদের সাথে এমন এমন জিনিস শেয়ার করেছে, সেগুলো পাবলিক করাতে, মুখ দেখাতে না পেরে তারা নিজেকে শেষ করে নেওয়ার রাস্তা বেছে নিয়েছে। আর যেই ভয়টা সন্দীপ পাচ্ছিল, কারণ সন্দীপ জানতো যে এর হাতে কি ধরনের অস্ত্র তুলে দিয়েছে এই টিম, সেটারই ভয় পাচ্ছিল, ওর জন্য উদ্বেগ প্রকাশ করছিল। তার সত্ত্বেও সে মানে ওকে বলেছিল যে না সংসার করো, আমি আছি তোমার পাশে, আমি সব মানে ওরা তো সব মানে সন্দীপ তো সমস্ত কিছু ভুলে গেছিল। কিন্তু তারপরেও যদি দেখে যে ও এসে তাকে মেসেজ করছে, তাহলে কোন হাজবেন্ডের মাথা ঠিক থাকে? কতবার একটা মানুষ কাহা তো ক্ষমা করে। তারপরে এত কিছুর পরেও কিন্তু বলেছিল যা হয়েছে ছেড়ে দাও, যা হয়েছে ছেড়ে দাও, তুমি এত নিষ্ঠুর হয়েও না, ছেলেটার কথা মনে পড়ে না তোমার? কেঁদে কেঁদে বলেছিল সন্দীপ। তখনও এর ওই মার্বেলের মতো মন
শক্ত, শক্তর জন্য বলছি, শক্ত মার্বেলের মতো মন, সাদা নয় কিন্তু কালো মার্বেল, কালো মার্বেল শক্ত মনটা ওর ভেজেনি, উল্টে তার এগেনস্টে এই ধরনের কথাবার্তাগুলো বলেছিল যে আমাকে ছাড়া তো চলছে না, ওর দিব্যি চলছে আর চলেও যাবে। তুমি নিজেরটা চিন্তা করো, নিজেরটা চিন্তা করো আজকে কীরকম অবস্থা। ওর বাড়ির থেকে ফলমূল কুড়িয়ে খেতে হচ্ছে, ওর তার থেকে ফুলকপি নিয়ে এসে খেতে হচ্ছে। কি লাইফ, কি না টোটো কোম্পানির মতো করে এদিক ওদিক ঘুরতে পারছে, কারোর বাঁধন নেই, কারোর শাসন নেই, এটাই ওর লাইফ। কতদিন ভাল লাগবে, কত বছর ভাল লাগবে এটা? হ্যাঁ, তারপর আজকে যখন এই ফোকলার সাথেও সমস্ত কিছু ঠিক হয়ে বিয়ে হয়ে যাবে, তখনও কি আজ মনে হচ্ছে চলে যাচ্ছি এখানে ঘুরতে, কাল মনে হচ্ছে সেখানে চলে যাচ্ছি, হবে? সেখানেও কিন্তু বাঁধন শাসন মানতে হবে, কারণ কোনো মানুষের হাত ধরে তার সংসারে যাওয়া মানেই সেখানে তার মাথার ওপর শ্বশুর শাশুড়ি থাক না থাক, বাঁধন একটা থাকে, বাঁধন থাকে, সেটা সংসারের বাঁধন। এই যে আমাকে বাধা দেওয়ার আছে, বাট তাও বেরোতে পারি না, ঘর থেকে নিচ অব্দিও যেতে পারি না, কারণ সংসার আছে, সন্তান আছে, তাই না? বাট যারা এরকম উড়নচণ্ডীর মতো জীবন যাপন করবে, মনে করে তাদের কোনো বাঁধন, কোনো শাসন, কোনো কিছুতেই কিছু না, শেষ জীবনটাও কিন্তু তাদেরকে মানে ওই গুমনামির অন্ধকারে কাটাতে হবে, কেউ থাকবে না শেষ বয়সে। কারণ তুমি যদি এই বয়সে তোমার ভালোবাসার মানুষদেরকে মানে তাদের কথা ভেবে যদি নিজেকে স্যাক্রিফাইস না করো, তাহলে পরবর্তীকালে তারাই বা তোমার জন্য স্যাক্রিফাইস করবে কেন? এটা কোনো লাইফ নয়, এটা কোনো লাইফ নয়। আর যার কথা ভেবে এসছিল, হায় রে হায়, তার তো এখন কার্যাগুলো ওকেই বসে বসে চুকাতে হবে। আমি বলেছিলাম না যে যা 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 ও সন্দীপের ওপর অ্যালিগেশন দিয়েছে সেগুলো সমস্ত হবে। আর এই যে মস্ত বড় একটা অ্যালিগেশন দিয়েছিল না যে বন্ধুর সাথে চুক্তি করার, এই যে আমি এটাও বলেছি যে একদিন এই ফোকলাই ওকে হেরে যাবে। আর সত্যি সেদিন যখন ঘরে অন্য লোক ঢুকবে নিজের ইচ্ছার বিরুদ্ধে, তখন মজা লাগবে? লাগবে কি? এই প্রশ্নটা নিজের মনকে জিজ্ঞাসা করুন। ওর দাদা বৌদির সাথে খেতে বসে, আর ও দাদা মোবাইলে কিছু কার্টুন দেখে, বেশিরভাগই কার্টুন দেখে। আগের দিন গোপাল ভাঁড় দেখছিল, আজকে মনে হয় কোনো একটা মানে কোনো ঠাকুরের কিছু হয়তো দেখছিল। যাই হোক, যেটুকু দেখলাম কোনো গল্পই ছিল, বুঝলাম না। আর রোজই নিজের দিকে দেখে, আর টিন বলে এদিকে একটু ফেরা, এদিকে একটু দেখা। ও তো নিজের জন্য নিজের মতো করেই সেট করে বসে। তো ওরা খাওয়া হয়ে গেছে, তারপর দেখলাম ওর কাছে জীবন মানে যেটা, সেটা হচ্ছে গিয়ে নেল পলিশ পরা। ওর কাছে জীবনের মানেই হচ্ছে এক এক দিন এক এক রকমের নেল পলিশ পরবো, কোন নেল পলিশটা ভালো, কোনটা খারাপ, কোনটার কোয়ালিটি খারাপ, এরকম বললো। তো যাই হোক, হরেক মাল 30 টাকার থেকে যেরকম আশা করা যায়, যেরকম এক্সপেক্ট করা যায় কোয়ালিটি, সেরকমই কোয়ালিটি সে ডেলিভার করেছে। তো সেরকম ধরনেরই, একটু রং মানে জল লাগলেই উঠে যাচ্ছে, তো সেরকমই। তো এই একটার ওপর আরেকটা নেল পালিশ পরে নিল। তো ওই করতে করতেই দেখলাম যে দুষ্টুকে দেখলাম, দুষ্টু গেল ওই সেই নাইটি পরে। তো যাই হোক, তারপর ওরা ঘুমিয়ে পড়বে। তো ঘুমাতে যখন গেল দেখলাম বাপি নিচে শুয়েছে, মা বসে আছে, সবই বললো। বৌদিকে দেখলাম হঠাৎ করে আবার মুখ এরকম করে লুকায়, কেন এমন মুখ লুকানোর মতো কি কাজ করেছে বুঝলাম না সেটা। এক এক সময় মুখ মানে না চাই তো লাফিয়ে লাফিয়ে এসে দেখায়, আর এখন আবার দেখছি মাঝে মাঝে লুকায়। ভগবানই জানে যে কোথায় মুখ আলা হয়েছে, তাই জন্য দেখাতে পারলো না। তো এই করেই ব্লগটা শেষ হয়ে গেল, দিনে দিনেই শেষ হয়েছে, বুঝতেই পারছি। নেল পালিশ পড়েছে। এবার কিন্তু যেতে হবে কোথায়? ঘোড়া আসছে, ঘোড়ায় যেতে হবে। ঘোড়ায় চেপে ঘোড়া টকবক টকবক করে যেতে হবে। সেই জন্য পরিপাটি করে নিয়ে দিনে দিনেই ব্লগটা শেষ হয়ে গেল। তো দেখলাম আজকে আবার যে শ্যাম্পু করেছে, আর যখনই শ্যাম্পু করে বলে যে মাথায় এত বালি কিচকিচ করে, কি বলবো। হ্যাঁ, হবে না? সারাক্ষণ বাইক স্কুটিতে চললে তো মাথায় বালি কিচকিচই করবে। সারাক্ষণ ঘরে যারা বসে থাকে তাদের মাথায় বালি কিচকিচ করে না। হ্যাঁ, তেল চিপচিপে হয়ে যায় ঠিকই, কিন্তু বালি কিচকিচ করে না। তো ওর সবসময় বালি কিচকিচ করে, কারণ শ্যাম্পু ওই ঘোড়ায় চলে যায় না, ওই লোহার ঘোড়ায় বসে ঘোড়ায় যায়। তো সেই জন্যই চুলটা ওরকম আজকে আবার ঠিকঠাক করে নিল। কি জানি ওই বাড়িতে যেখানে যায় সেখানে মনে হয় ওই পাশের পুষ্করিণীটা মানে পুকুরটাতেই মনে হয় সব কাজ সারতে হয়। সেই জন্য যখনই এখানে আসে তখনই দেখি শ্যাম্পু করে। তো যাই হোক, শ্যাম্পু ট্যাম্পু করে একেবারে রেডি হয়ে থাকলো, নেল পালিশ পরে ব্লগ টক এন্ড করে দিল একেবারে দিনের আলো থাকতে থাকতেই। তারপর আবার যখন আসবে তখন আবার সেই পেস্ট নিয়ে, এই যে শুরু করলাম এখান থেকে, আজকে একটা নতুন ব্লগ, এখান থেকে এখান অব্দি পেস্ট লাগাতে পারি। আর সেটাই দেখে ভক্তগণ জয় হো, এই তো আমাদের তিন দেবী সারাক্ষণ এখানেই বসে রয়েছে।
তাই না? তো যাই হোক, এই ভিডিওটার মধ্যে এইটুকুই বললাম, এরপরে আবারও আসছি, আবারও এখনও তো বড়দিকে তেমন কিছু বললামই না, তো সেটা অবশ্যই বলবো। তো এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার আসছি খুব শীঘ্রই একটা নতুন ভিডিও নিয়ে। তো মি ইপসিতা সাইনিং অফ। লাভ ইউ অল।